দুবাই এয়ার শো, সেখানে বড় সড় দুর্ঘটনা, ভেঙে পড়ল তেজাস। এয়ার শো চলাকালীন এই বিপত্তি পাইলট সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। দুবাই স্থানীয় সময় 2:10 নাগাদ এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তেজাস এয়ার শো চলাকালীন ভেঙে পড়ছে। ভারতীয় যুদ্ধ বিমান তেজাস ভেঙে পড়েছে এবং কঠিন পরিস্থিতিতে উঠতে সক্ষম এই তেজাস আকাশে প্রতিরক্ষার অন্যতম সেরা অস্ত্র। কিন্তু ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে, ভেঙে পড়ে তেজাস দুবাইয়ে স্থানীয় সময় 2:10 নাগাদ এয়ার শো চলছিল এবং সেই সময় ভয়ঙ্কর এই দুর্ঘটনা, যে ছবি দেখছেন, ভেঙে পড়ল ভারতের যুদ্ধ বিমান দুবাই এয়ার শোতে। বায়ুসেনার যুদ্ধ বিমান তেজাস, পাইলট সম্পর্কে এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তেজাস সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট, কঠিন পরিস্থিতিতে উঠতে সক্ষম এবং আকাশ প্রতিরক্ষার অন্যতম সেরা অস্ত্র এই তেজাস। এয়ার শো চলছিল এবং সেই সময় ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনা 2:10 নাগাদ, স্থানীয় সময় 2:10 নাগাদ ভেঙে পড়ে ভারতের এই যুদ্ধ বিমানটি। আমরা একটু বিস্তারিতভাবে তথ্য নেওয়ার চেষ্টা করি। সৈকত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সৈকত, অন্যতম ভারতীয় আকাশ প্রতিরক্ষার অন্যতম সেরা অস্ত্র, কঠিন পরিস্থিতিতে উঠতে সক্ষম এই তেজাস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কতটা ভয়াবহভাবে ভেঙে পড়েছে বোঝা যাচ্ছে। দেখো, এই ছবিটির অনেকগুলি ব্যাখ্যা হতে পারে। আমি প্রাথমিকভাবে যেটা আমাদের সবচেয়ে বেশি কনসার্নিং সেটা হচ্ছে এই যে বিমানটি, এই বিমানটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি, হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই বিমান, এবং এই বিমানটি অত্যন্ত হালকা এবং 4th জেনারেশনের বিমান। অর্থাৎ এই বিমানটিকে এমনভাবেই তৈরি করেছিল হ্যাল, যাতে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে এবং পাহাড়ি অঞ্চলে যাতে যুদ্ধের সময় এই বিমানকে কাজে লাগানো যায়, সে কারণেই কিন্তু এই বিমানকে তৈরি করা হয়েছিল। এবং 4th জেনারেশনের বিমান, সিঙ্গেল ইঞ্জিন বিমান, ফলে কোনো একটি ইঞ্জিন যদি বিকল হয় তাহলে সেকেন্ড ইঞ্জিনকে এর ব্যাকআপ হিসেবে কাজে লাগানো যাবে না। ফলে সিঙ্গেল ইঞ্জিনের এই বিমান, স্বাভাবিকভাবেই এই তেজাস কিন্তু ভারতের প্রতিরক্ষার, বিমান প্রতিরক্ষার কিন্তু একটা অন্যতম গর্ব ছিল। কিন্তু সেই তেজাসকে যেভাবে ভেঙে পড়তে দেখা গেল, সেটা কিন্তু এই মুহূর্তে কোথাও একটা আমাদের ভারতীয়দের কাছে এই মুহূর্তে কোথাও একটা দুঃস্বপ্নের সময় বলা যেতে পারে। কারণ যেখানে, অর্থাৎ যে দুবাইতে যেখানে এই চলছিল এয়ার শো, সেখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের বিমান, তাদের যে শক্তিশালী বিমান, সেগুলো কিন্তু একের পর এক তারা কিন্তু সেখানে প্রদর্শনী ছিল। এবং সেখানে আমিও যেটা জানতে পারছি যে সুখোই 30 থেকে শুরু করে ভারতের যে আরও বিভিন্ন বিমান রয়েছে, মিগ রয়েছে, সেই সমস্ত বিমানকেই কিন্তু এয়ার শোতে ডাকা হয়েছিল এবং নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল যে এই সময় থেকে এই সময়ের মধ্যে সুখোই, এই সময় থেকে এই সময়ের মধ্যে তেজাস, এই সময় থেকে এই সময়ের মধ্যে মিগ, তারা কিন্তু এই ধরনের এয়ার শোতে অংশ নেবে। কিন্তু এখানে যে ছবিটি দেখা গেল, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নীলাঞ্জনা, সেটা হচ্ছে বিমানটা যে সময় ভেঙে পড়ছে, আমরা কিন্তু এমন ছবি দেখতে পাচ্ছি যেখানে প্রচুর মানুষ তারা মোবাইলে ক্যামেরাবন্দি করছেন ছবি। সেখানে দেখা যাচ্ছে যে কেউ কিন্তু দেখেননি। স্থানীয়রা অনেকে দাবি করছেন যে কেউ কোনো পাইলটকে ইজেক্ট হতে দেখেননি। সাধারণত এই সময় যদি কোনো রকমের অঘটন ঘটে, ইঞ্জিন বিকল হয়ে যায় বা হঠাৎ করে ড্রপডাউন হচ্ছে বিমানটি দ্রুত গতিতে, তখন কিন্তু দেখা যায় যে তিনি প্যারাশুটের মাধ্যমে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু এরকম আমরা ছবিতেও যেটা দেখতে পাচ্ছি, স্থানীয়দের তোলা ছবি, কোনো পাইলটকে বেরিয়ে আসতে দেখছি না। ফলে স্বাভাবিকভাবেই যে পাইলট চালাচ্ছিলেন তার কি মৃত্যু হয়েছে, এই সম্ভাবনা প্রবল জোরালো বলে মনে করা হচ্ছে, যদিও ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিষয় তোমার কাছে রাজীব, আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে। রাজীব, তোমার কাছে এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সরকারিভাবে যেটা সৈকত বললো সেটাই সরকারিভাবে, অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে কোনো বিবৃতি, ভারত সরকারের তরফ থেকে কোনো বিবৃতি এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি এবং সেটি এক্ষেত্রে অত্যন্ত জরুরি। এক্ষেত্রে দেখতে হবে যে এমন একটা সময় এই ঘটনাটি ঘটেছে যেটি খতিয়ে দেখার দিক, তা হলো পাকিস্তানের সঙ্গে নতুন করে ভারতের একটা টেনশন চলছে। আমাদের শত্রু দেশ পাকিস্তান, তাদের সঙ্গে আমাদের ভারতের বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পর টেনশন নতুন করে ক্রিয়েট হয়েছে। যখন দেখা যাচ্ছে পাকিস্তান ভারতে জঙ্গি পাঠাচ্ছে, ISI বেসড জঙ্গি, তারা নতুন নাম নিয়ে তারা
পাঞ্জাব দিয়ে সেখানে গ্রেনেড রাখার চেষ্টা করছে। এমন একটা সময় ভারতীয় বায়ুসেনার অন্যতম গর্বের বিষয় যে তেজাস, যেটি 2001 সালের থেকে এখনো পর্যন্ত গর্বের সঙ্গে একেবারে শত্রুদের আক্রমণ করে এসেছে, সেই তেজাস যেটি কি বলা যেতে পারে মাল্টি লেভেল তার রয়েছে আক্রমণ করবার ক্ষমতা, সেই তেজাস কি করে এই প্রদর্শনীর সময় ভেঙে পড়লো। এবং এক্ষেত্রে বিষয়গুলি অবশ্যই উঠছে, প্রশ্নগুলো খতিয়ে দেখার। যেটা সৈকত বলছিল একেবারেই ঠিকই বলছিল, কারণ এক্ষেত্রে আমরা এর আগে দেখেছি ঠিক 2023-এ একটি ঘটনা ঘটেছিল যেখানে একইভাবে তেজসের একটি দুর্ঘটনা ঘটেছিল রাজস্থানে। সেখানে কিন্তু যিনি পাইলট তিনি বেঁচে গিয়েছিলেন, তার কারণ এই তেজসের বিশেষ কিছু দিক রয়েছে। তেজস বিমানটি, এই যুদ্ধ বিমানটি একেবারে যখন টেক অফ করবে সেই সময় এবং টেক অফ করার পর আকাশপথে বা ল্যান্ডিং করার সময় প্রত্যেকটি সময় ইজেক্ট করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ যে পাইলট তিনি নিজেকে বের করে নিতে পারবেন ফ্লাইট থেকে, তিনি বেরিয়ে যেতে পারবেন, এই ব্যবস্থা কিন্তু এই তেজসে রয়েছে। অর্থাৎ পাইলট কি এক্ষেত্রে তিনি সফলভাবে প্রাণে বেঁচেছেন, তিনি বেরিয়ে এসেছেন, এই প্রশ্নটাও জোরালো হচ্ছে। আর একটা দিক তো অবশ্যই রয়েছে ভারতীয় বিশ্বের কাছে ভারতীয় বায়ুসেনার এক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে মান সম্মানের একটা বিষয়, সোজা কথায় বলতে গেলে। তার কারণ যে প্রদর্শনী, যেখানে আমাদের ভারতীয় বায়ুসেনার এতগুলি যুদ্ধ বিমান পাঠানো হয়েছে, সেখানে এই তেজসের ভেঙে পড়া ভারতীয় সময় সন্ধে হলেও দুবাইয়ের সময় দুপুর 2:10-15 নাগাদ এই ঘটনা ঘটেছে এবং সেখানে প্রদর্শনী চলছিল। নানা পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু এই ধরনের যুদ্ধ বিমানগুলি সেখানে পাঠানো হয়েছে। নানা পরীক্ষা নিরীক্ষার করার পরে সেইখানে সারা দেশের, যেখানে বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে, সেই জায়গায় ভারতীয় যুদ্ধ বিমানের অংশগ্রহণ করা এবং সেখানে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কিছু রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখার বিষয় রয়েছে। এবং তোমাকে আবারও জানিয়ে রাখি যে তেজস যুদ্ধ বিমান ভারতে তৈরি, হ্যালের তৈরি, অত্যন্ত গর্বের। যদিও এর ইঞ্জিন বিদেশি, কিন্তু বাকি সমস্ত কিছুই কিন্তু ভারতে তৈরি এবং এটি অত্যন্ত গর্বের একটা যুদ্ধ বিমান। তোমাকে আপনাদের আরো একবার দেখাই, এই দেখুন কিভাবে তেজস যখন এয়ার শো চলছিল, দুবাইয়ে যখন এয়ার শো চলছিল, ঠিক কিভাবে ভেঙে পড়ছে। ভারতের আকাশ প্রতিরক্ষার অন্যতম গর্ব বলা হয় তেজসকে, এবং সেই তেজস ঠিক স্থানীয় সময় 2:10 বহু দেশ এই এয়ার শো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, যেখানে অনেক মানুষ সেই সময় এই প্রতিযোগিতা দেখছিল। এবং ঠিক সেই সময় তেজস কি ভয়ঙ্কর ভাবে এবং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন রীতিমতন আগুন লেগে যায় ভারতের এই যুদ্ধ বিমানটিতে। পাইলটের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, পাইলট কি অবস্থায় রয়েছে জানা যাচ্ছে না, এবং বায়ুসেনার তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতিও আসেনি। একদম দেখুন কি ভয়ঙ্কর ভাবে এই দুর্ঘটনাটি আজকে দুবাইতে ঘটেছে এয়ার শো চলাকালীন। দেখুন ভেঙে পড়ছে ভারতীয় যুদ্ধ বিমান তেজস। সৈকত, এই জায়গা থেকে আরো একবার একটু আসবো। আমরা দেখতে পাচ্ছি একদম, আমরা যে ছবিও দর্শকদের দেখাচ্ছি, বহু মানুষ, বহু দেশ সেখানে অংশগ্রহণ করেছে। ভারতের আকাশ প্রতিরক্ষার অন্যতম গর্ব এই তেজস, সেখানে এত মানুষ যখন এয়ার শো চলছে এইভাবে যখন ভেঙে পড়ছে, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এই যে বিমানটির এটি একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই বিমানের মাথায় একটি বিশেষ যন্ত্র লাগানো রয়েছে, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিমান যদি কোনো রকম সমস্যার মধ্যে পড়ে তাহলে সেটি এই বিমানকে যাতে প্রতিরক্ষা দিতে পারে তার জন্য বসানো রয়েছে। তারপরেও বিমানটিকে আমরা দেখছি, যিনি পাইলট রয়েছেন তিনি কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করেছিলেন বিমানটিকে, দেখো যখনও পড়ে যাচ্ছে তখন বিমানের মাথাটি কিন্তু ওপরের দিকে। ভালো করে যদি ছবিটাকে আমরা বিচার করার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাইলট যিনি রয়েছেন তিনি কিন্তু বিমানটির মাথাকে বারবার ওপরের দিকে রাখার চেষ্টা করছেন এবং একদম শেষ মুহূর্তে, মানে মাটি থেকে মাত্র কয়েক মিটার উঁচুতে, তখনও দেখতে পাচ্ছি যে এই যে বিমানের মাথা সেটা কিন্তু ওপরের দিকে, অর্থাৎ পাইলট কিন্তু চেষ্টা করছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে ওড়ানোর। তাহলে কি বিমানের কোনো রকম সমস্যা হয়েছিল, ইঞ্জিন সমস্যা হয়েছিল, নাকি পাইলটের কোনো রকম কোনো সমস্যা হয়েছিল, সেটা কিন্তু বিচার্য বিষয়। এখন 2 নম্বর হচ্ছে যেটা আমরা জানতে পারছি যে এই এয়ার শোতে 100টিরও বেশি এয়ারফোর্স তারা কিন্তু এই যে এয়ার শো সেখানে অংশ নিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই ভারতের প্রতিরক্ষার গর্ব যেমন আমরা বলছি, তেমনিভাবে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারত যে বিমানকে নিয়ে, যে হ্যালের নিজস্ব তৈরি যে বিমানকে নিয়ে আমরা কোথাও মেক ইন ইন্ডিয়ার কথা বলছি, দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে নিজের দেশেই সবকিছু তৈরি করো, এবং সেখানে যখন এত লোকের
চোখের সামনে তেজাস ভেঙে পড়ছে, সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু রাজীবের কাছে যাই। রাজীব, তুমি যেমনটা বলছিলে যে এইভাবে বিমানের একেবারে ভারতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে অন্যতম গর্ব সিঙ্গেল এয়ারক্রাফট এই বিমান তেজাস, যেটা নাকি কঠিন পরিস্থিতিতে উঠতে সক্ষম, এমন একটা বিমান ভারতের গর্ব, যেখানে এত লোকের সামনে ভেঙে পড়ছে, সেটা নিছক দুর্ঘটনা না অন্য কোনো এর পিছনে কারণ রয়েছে, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কি আপডেট পাচ্ছ? অবশ্যই দেখো, পুরো বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে এবং অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে নিশ্চিতভাবে। ভারতীয় বায়ুসেনার গর্বের বিষয়, এমনকি আমাদের দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এই তেজস যুদ্ধ বিমান একটা অত্যন্ত বড় যন্ত্র এবং বড় বলা যেতে পারে যুদ্ধ বিমানের ক্ষেত্রে যেগুলি রয়েছে তার তেজসের নাম আমরা রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজীব, এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি, যে পাইলট যিনি ছিলেন, যার খোঁজ পাওয়া যাচ্ছিল, এই মুহূর্তে বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পাইলটের মৃত্যু হয়েছে। আর একবার আপনাদের জানাই, দুবাইয়ে আসো চলাকালীন যে তেজস ভেঙে পড়েছে ভারতের বায়ুসেনার যুদ্ধ বিমান, যার পাইলটের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এই মুহূর্তের আপডেট বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে সেই পাইলটের মৃত্যু হয়েছে। যে খবর এই মুহূর্তে পাচ্ছে, বায়ুসেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পাইলটের। রাজীব, একেবারেই দেখো, পাইলটের মৃত্যু হয়েছে এবং যে খবর তুমি দিলে এটা অত্যন্ত দুঃখের খবর যে এয়ার শো চলছিল সেখানে যিনি পাইলট ছিলেন তার মৃত্যু হয়েছে। অর্থাৎ পাইলট কিন্তু ইজেক্ট করতে পারেননি, তিনি বেরিয়ে আসতে পারেননি। এটাও একটা প্রশ্নের কিন্তু জায়গা, তার কারণ যেখানে অপশান রয়েছে, যখনই বিমানটি মনে হচ্ছে দুর্ঘটনার কবলে পড়ছে তখন পাইলট তিনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন। একটা সিঙ্গেল যেহেতু সিটেড এটি এয়ারক্রাফট, সেক্ষেত্রে তার অপশান ছিল, কিন্তু তা সত্ত্বেও কেন সম্ভব হয়নি সেটিও কিন্তু প্রশ্নের বিষয়। কিন্তু সবার আগে যেটি এখানে বারংবার উঠে আসছে, বারংবার যে বিষয়গুলি উঠে আসছে তা হলো এই তোমার তেজস যুদ্ধ বিমান, যেটি ভারতের গর্ব, সেটি বিদেশের মাটিতে গিয়ে যেখানে প্রদর্শনী হচ্ছে, সেই প্রদর্শনীতে গিয়ে যদি দুর্ঘটনা ধরে নিতে হয় তাহলে সেই দুর্ঘটনার কবলে পড়লো কী করে। এবং পাইলট, যে খবর আমরা এক্ষুনি আবারও দিচ্ছি যে পাইলট আর বেঁচে নেই, অর্থাৎ পাইলটের মৃত্যু হয়েছে এই ঘটনায়। তাহলে এই দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হলে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা কি করেছিলেন, নিজেকে বাঁচিয়ে নিতে পারতেন? কারণ আমি আবারও বলছি, এই তেজস বিমানের সেই অপশান রয়েছে, আকাশে ওড়ার প্রথমেই পাইলট নিজেকে বের করে নিতে পারেন, আকাশে উড়তে উড়তে পাইলট নিজেকে সরিয়ে নিতে পারেন। আবার ব্রিগেডিয়ার প্রবীর সেনের সঙ্গে আমরা এই গোটাই দুর্ঘটনার বিষয় নিয়ে কথা বলেছিলাম, শুনবো তিনি কি বলেছেন। সাধারণত এরকম এয়ার শোয়ে যে অ্যাক্সিডেন্ট হয় এটা কিছু নতুন জিনিস না। রিসেন্ট এয়ার শোতেও ফরেন এয়ারক্রাফট, ফ্রন্টলাইন এয়ারক্রাফট তারাও ক্র্যাশ করেছে। এখন তেজাস ক্র্যাশ করলো, তেজাস তার ডিজাইন হয়েছে আর তারপরে টেস্ট ফ্লাইট হয়েছে। আমরা কোন ক্র্যাশ এর সম্বন্ধে আমরা শুনিনি। এটা এত ভালো ছিল যেন আমরা কোনোদিন এই প্র্যাকটিস ফ্লাইটে নতুন একটা যে প্লেন ক্র্যাশ হয়েছে এরকম আমরা শুনিনি। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, এই যে তেজাস এয়ার শো চলাকালীন ভেঙে পড়লো দুবাই, আধুনিক প্রযুক্তিতে তৈরি তেজাস আকাশ প্রতিরক্ষায় ভারতের গর্ব, জানা যাচ্ছে পাইলটেরও মৃত্যু হয়েছে। এই প্রযুক্তি তো ছিল যেখানে পাইলট নিজেকে ইজেক্ট করে নিতে পারতেন, কিন্তু সেটা হলো না, কি বলবেন? দেখুন, তেজস এটা সত্যি ব্যাপারে এটা আমাদের গর্বের বিষয়, বিকজ 4.5 থেকে 5th জেনারেশন, এখন রাফেল থেকেও এটা অ্যাডভান্স এর মধ্যে টেকনোলজি লাগানো আছে। আর এর মধ্যে মোর দেন 85% আমাদের ইঞ্জিনটা আমরা বাইরে থেকে আনাচ্ছি। ইলেকট্রনিক সিস্টেম, গাইডেন্স সিস্টেম, যতগুলো ইলেকট্রনিক কাউন্টার মেজার, মানে খুব ভালো, ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার এয়ারক্রাফট আমাদের বিশ্বের জন্য এটা আছে। আর যখন এখান থেকে গেছে, ইন্ডিয়া থেকে দুবাইতে গেছে, তার মানে এই সিস্টেমটা ভালোই ছিল। দ্বিতীয়, আমাদের যতগুলো পাইলট আছে অদ্বিতীয়, অনেক ভালো পাইলট, আপনিও জানেন। এরা সব টেস্ট পাইলট যারা ওটাকে ওড়ায়, তাহলে সিলেক্টেড, বিশেষ করে সিলেক্ট মানে খুব দারুণ ভাবে। আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি, মানে সব থেকে ভালো পাইলট গুলো আমাদের পশ্চিমবঙ্গ থেকেও আছে। তাহলে এই যে টেস্ট পাইলট ছিলেন উনি ওখানে গেছেন, তা এখন তো তদন্ত হবে, ওর ব্ল্যাক বক্স জানা হবে
ভিজুয়াল এটা অ্যানালিসিস করা হবে, তারপরেই আপনাকে আমরা বলতে পারবো কি এরকম কন্ডিশনটা হয়েছে কেন যে এই যে টেস্ট শোতে ওয়ার্ল্ড এটা এয়ার শোতে এরা অনেকগুলো এদেরকে সিস্টেম গুলো করতে হয়, অনেকগুলো অ্যাক্রোব্যাট, অনেকগুলো ম্যানুভার করতে হয়। ওর মধ্যে কোনো একটা গাফলতি কোন জায়গায় হয়েছে, কি কারণে হয়েছে, এটা তো ইনভেস্টিগেশনের বিষয় আছে, তারপরে আমরা বলতে পারবো। সাপেক্ষ বিষয়। মিস্টার শ্রীবাস্তব, ধন্যবাদ আপনাকে। এবং এখনো পর্যন্ত যেমন আপনাদের জানাচ্ছিলাম যে পাইলট তার কিন্তু মৃত্যু হয়েছে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সুপারসনিক যুদ্ধ বিমান এই তেজাস, যেমনটা বারবার করে বলছি যে ভারতের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে অন্যতম গর্ব এই তেজাস মাল্টিরোল ফাইটার, 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার এই তেজাস। আর এরই পাশাপাশি গতিবেগ যেখানে 2200 কিলোমিটার প্রতি ঘন্টায়, 2200 কিলোমিটার, তেজাসের গতিবেগ 4000 কেজি ভার বহনে সক্ষম এই যুদ্ধ বিমান তেজাস অস্ত্র এক রুদ্রমের মতন দেশীয় মিসাইল বহনে সক্ষম এই তেজাস। আমরা এই বিষয় নিয়ে একটুখানি গোটা বিষয় নিয়ে আরো ডিটেলে জানি। সব্যসাচী আমাদের সহকর্মী রয়েছেন। সব্যসাচী, পাইলট তিনি ইজেক্ট করতে পারলেন না, জানা যাচ্ছে মৃত্যু হয়েছে, কিন্তু এই প্রযুক্তিও তেজাসের ছিল যে পাইলট চাইলে এটা করতে পারতেন। ঠিক কোথায় গন্ডগোল হলো বলে মনে হচ্ছে? লাগছে এই জায়গা থেকে 23 বছর ধরে আইএফএ রয়েছে তেজাস, এখনো পর্যন্ত এর সাকসেস রেট মারাত্মক। দুর্ঘটনা কোথায় হয়েছে এই 23 বছরে? এটা নিয়ে সেকেন্ড, গত বছর মার্চে জয়সালমীরে এই দুর্ঘটনা ঘটেছে এবং সেই জয়সালমীরে কিন্তু পাইলট ইজেক্ট করে গেছিল কিছুক্ষণ বাদে। আমরা সেই ছবিও দেখাবো যে গত বছর মার্চে দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু তারপর যখন এই ঘটনা ঘটে দুবাই এয়ার শোয়ের মতন, কেন ঘটলো এই ঘটনা তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। খুব কি স্বাভাবিক বিষয়টা, এই স্বাভাবিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে এই জায়গা থেকে, কারণ এরকম কোনো প্রযুক্তি তেজাসের নেই যাতে দুর্ঘটনাগ্রস্ত হতে পারে, এবং যদি হয়েও যায় পাইলটের ইজেক্ট করার মতন সমস্ত রকম ব্যবস্থা আছে। এবং যে ছবি আমরা জি24 ঘন্টায় দেখাচ্ছি যেভাবে পড়েছে তাতে পাইলট ইজেক্ট করতে পারার মতোই পরিস্থিতি, কিন্তু কেন তিনি পারলেন না, কেন এই দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু তদন্তের বিষয় এবং এ নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স তদন্ত করছে, কারণ পাইলটের মৃত্যু নিশ্চিত করেছে তারা। আমরা গতকাল জি24 ঘন্টায় দেখিয়েছিলাম যে গোটা বিশ্বে কিভাবে বিমানের বাজার ধরার জন্য রীতিমতো হইচই শুরু করেছে রাশিয়া থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে চীন, এবং এই দুবাই এয়ার শোয়ের আগে পাকিস্তানের তরফ থেকে ভারতের এই তেজাস নিয়ে নানান রকম কিন্তু মন্তব্যও আসছিল, যেখানে পাকিস্তানের বিমান এখনো পর্যন্ত এয়ার শোতে সুযোগই পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তেজাস ফ্লাই করলো এবং তেজাস যখন ভেঙে পড়লো, তখন গোটা বিষয়টাকে স্বাভাবিক বলেই মনে করছেন না বিশেষজ্ঞরা। কোথায় গিয়ে হলো, নিছকে দুর্ঘটনা নাকি অন্য কিছু, এটা তো তদন্ত সাপেক্ষ, কিন্তু যেভাবে তেজাসের মতন বিমান যার দুর্ঘটনা প্রায় নেই বললেই চলে, সেই তেজাস 2024 তারপর 25 বছরে পর এই ঘটনা, এবং দুবাই ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শোয়ের মতো একটা হাই প্রোফাইল এয়ার শোতে সেখানে ভেঙে পড়া মানে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে, গোটা দেশের কাছে অস্বস্তির। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নীলাঞ্জনা, ঘটনাটা কত স্বাভাবিক তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই, একদমই প্রশ্ন উঠবে। আমি রাজীব, আমাদের প্রতিনিধি রাজীবও রয়েছে। রাজীব, তোমার কাছে আর কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে যে আপডেট, যে পাইলটের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, তারা জানিয়ে দিয়েছে অফিসিয়ালি, এবং সেই সঙ্গে তারা একটি তদন্ত কমিটি গঠন করারও কথা জানিয়ে দিয়েছে দুর্ঘটনার কারণ জানার জন্য। এবং তোমাকে জানিয়ে রাখি যে ভারতীয় বায়ুসেনা কিন্তু এটিকে দুর্ঘটনাই বলছে। তারা যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, এক্স হ্যান্ডেলে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে যে পোস্ট করা হয়েছে, তাতে পুরো ঘটনাকে দুর্ঘটনা বলা হয়েছে, পাইলটের মৃত্যুর কথা বলা হয়েছে, এবং সেই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে, এনকোয়ারি কমিটি করা হচ্ছে কেন এই দুর্ঘটনা ঘটলো। কিন্তু যে কথা আমরা বারবার বলছি, যে কথা প্রশ্ন উঠছে, সে কথা কিন্তু প্রশ্ন উঠবেই, যে যেখানে ইজেক্ট করার অপশান রয়েছে একেবারে প্রথম থেকে, একেবারে টেক অফ থেকে, আকাশে মাঝপথে থেকে ল্যান্ডিং পর্যন্ত, যে কোনো সময় পাইলট চাইলে বুঝতে পারলেই তিনি একদমই সেটা কেন হলো না, এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয়। অবশ্যই রাজীব, ধন্যবাদ। সব্যসাচী, সৈকত, তোমাদের ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।